Hello and welcome to another lecture of Administrative Law. Today we are going to discuss about the doctrine of ultravirus and the privileges of the government in suit. So let's begin. Our topics of discussion for today are meaning of the doctrine of ultravirus doctrine-টা কাকে বলে এই ব্যাপারে আমরা জানবো, the types of ultravirus কয় ধরনের হতে পারে, and the privileges of the government in suits. So government সিভিল স্যুটের সময় বা সিভিল স্যুটের ক্ষেত্রে সিভিল মামলার ক্ষেত্রে যে প্রিভিলেজ বা সুবিধাগুলো পেয়ে থাকে এই সুবিধাগুলো নিয়েও আমরা আলোচনা করব। মিনিং অফ দ্য ডক্ট্রিন অফ আল্ট্রাভাইরাসের মিনিং। সো আমরা কোম্পানি ল যারা আগে পড়েছি তারা কিন্তু আল্ট্রাভাইরাস সম্পর্কে একটা ধারণা রাখি। সো কোম্পানি লতে আল্ট্রাভাইরাসটা যে সেন্সে ইউজ করা হয় আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ লতেও আল্ট্রাভাইরাসটাও সিমিলার সেন্সেই ব্যবহৃত হয়। সো লেটস see what it actually is. Ultravirus is a Latin term which means beyond the power of. Ultravirus হচ্ছে কি? এই শব্দটা একটা ল্যাটিন শব্দ, ল্যাটিন টার্ম। সেই ল্যাটিন টার্মের মানেটা কি? মানে হচ্ছে কারো ক্ষমতার বাইরে গিয়ে কোনো কাজ করা, বিয়ন্ড দ্য পাওয়ার অফ, ক্ষমতার বাইরে। When an authority acts beyond its power, it acts in ultravirus. So it acts in ultravirus. So যখন কোনো অথরিটি তার নিজের ক্ষমতার বাইরে কাজ করছে তখন সেটা কিন্তু আল্ট্রাভাইরাস হয়ে যাবে। ফর এক্সাম্পল, একজন শিক্ষক হিসেবেও কিন্তু আমার ক্ষমতার সীমাবদ্ধতা রয়েছে। আমি চাইলেই কিন্তু আপনার কাছ থেকে আপনার যেই টিউশন ফিজ রয়েছে সেই ফিজটা কিন্তু আমি নিজে ব্যক্তিগতভাবে কালেক্ট করতে পারবো না, বিকজ মাই ডিউটিজ আর ডিফারেন্ট অ্যান্ড দ্য ইউনিভার্সিটি অথরিটিজ ডিউটিজ আর ডিফারেন্ট। সো ইউনিভার্সিটির অথরিটি যদি আমার হয়ে শিক্ষকতা শুরু করে দেয় আর আমি যদি ইউনিভার্সিটি অথরিটির হয়ে আমার মানে আপনাদের কাছ থেকে আপনাদের যেই ফিজ রয়েছে, ইউনিভার্সিটি ফিজ রয়েছে সেগুলো কালেক্ট করা শুরু করি, তাহলে সেখানে অবশ্যই আল্ট্রাভাইরাস হবে, বিকজ উই আর অ্যাকচুয়ালি অ্যাক্টিং বিয়ন্ড আওয়ার ওন পাওয়ার্স। আমাদের যে ক্ষমতা আছে, আমাদের যে পাওয়ার রয়েছে সেই পাওয়ারের বাইরে আমরা কাজ করছি। অবশ্যই প্রত্যেকটি অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটির কিন্তু নিজস্ব ক্ষমতা রয়েছে যেটা আইন বলে স্বীকৃত। সুতরাং সেই আইন বলে স্বীকৃত ক্ষমতার বাইরে যখন কেউ কাজ করে সেটাকে আমরা আল্ট্রাভাইরাস বলতে পারি। আল্ট্রাভাইরাস ডক্ট্রিন ইজ ডিফাইন্ড অ্যাজ এ সেন্ট্রাল প্রিন্সিপাল অফ অ্যাডমিনিস্ট্রেটিভ ল। ডক্টর সি.কে. যোশী, অ্যাডমিনিস্ট্রেটিভ ল। সো কে.সি. যোশী, সো ডক্টর কে.সি. যোশী ইন্ডিয়ান একজন রাইটার, তিনি অ্যাডমিনিস্ট্রেটিভ লয়ের উপরও বই লিখেছেন। সো উনি ওনার বইতে বলেছেন যে আল্ট্রাভাইরাস ডক্ট্রিন হচ্ছে একটা সেন্ট্রাল প্রিন্সিপাল বা একটি মূলনীতি বা মৌলিক মূলনীতি অফ অ্যাডমিনিস্ট্রেটিভ লয়ের ক্ষেত্রে এই আল্ট্রাভাইরাস ডক্ট্রিন যদি না থাকে তাহলে সেক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেশনের পাওয়ারটা অনেক বেশি বেড়ে যাবে এবং সেই পাওয়ারটা আনকন্ট্রোলেবল হয়ে যাবে। সো সেক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ারটাকে কন্ট্রোল করার জন্য এই আল্ট্রাভাইরাস ডক্ট্রিনটা অত্যন্ত প্রয়োজন বা গুরুত্বপূর্ণ। If a government official violates the rules of natural justice, he or she acts in ultravirus of his or her power. সো এখানে আমরা দেখছি যে কোনো একজন সরকারি কর্মকর্তা যখন ন্যাচারাল জাস্টিসের প্রিন্সিপাল, যা আমরা আগেই পড়েছি, ন্যাচারাল জাস্টিসের যে প্রিন্সিপালগুলো রয়েছে সেই প্রিন্সিপালগুলো যদি সে ভায়োলেট করে তাহলে সেটাও কিন্তু আল্ট্রাভাইরাস হবে, বিকজ ন্যাচারাল জাস্টিসের প্রিন্সিপালও কিন্তু একজন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার বা গভর্নমেন্টাল অফিসিয়ালকে অবশ্যই পালন করতে হবে। If a governmental official acts beyond the power given to him or her by law, he or she acts in ultravirus of his or her powers. তার মানে এখানেও কিন্তু আমরা আরেকটা জিনিস দেখছি, সেটা হচ্ছে যে আইন তাকে যতটুকু ক্ষমতা দিয়েছে তার বাইরে যদি সে এক পাও আগায় সেটাও কিন্তু আল্ট্রাভাইরাস হবে। Therefore, a legal act can also become ultravirus if it is done by a person not empowered by law. So একটা আইনগত কাজ, সেই কাজটাও আল্ট্রাভাইরাস হতে পারে, লিগাল কাজ কিন্তু আল্ট্রাভাইরাস কেন? কারণ হচ্ছে যেই ব্যক্তিকে এই লিগাল কাজটা করার দায়িত্ব দেওয়া হয়েছে সেই ব্যক্তি ছাড়া অন্য ব্যক্তি যখন সেই দায়িত্বটা পালন করছে। ফর এক্সাম্পল, যদি পুলিশ তার যে দায়িত্বটা আছে যে একজন অ্যাকিউজ পারসনকে অ্যাপ্রিহেন্ড করা বা গ্রেফতার করা, সেই গ্রেফতার করার পাওয়ারের বাইরেও যদি সে গিয়ে তাকে বিচার করে ফেলে, হ্যাঁ তুমি অপরাধ করেছো, এই আইন অনুযায়ী অপরাধ করেছো, সুতরাং তোমাকে এই শাস্তিটা প্রদান করো, শাস্তি প্রদান করার দায়িত্ব হচ্ছে জুডিশিয়াল। এটা কখনোই পুলিশ ফোর্সের দায়িত্ব হতে পারে না। সুতরাং পুলিশ ফোর্স যদি শাস্তি প্রদান করে, শাস্তিটা যদি লিগালও হয়, তারপরেও সেটা আল্ট্রাভাইরাস হবে এবং সেটা অ্যাকচুয়ালি ইলিগাল হিসেবে পরিগণিত হবে, বিকজ দ্যাট police officer acted beyond his or her power. So let's talk about the types of ultravirus. Ultravirus ধরন। Ultravirus acts can be of two types, substantive and procedural. Ultravirus দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে substantive এবং আরেকটা হচ্ছে procedural.
When a rule or order is declared invalid either because it goes beyond the scope of the authority given by the act or is in conflict with the delegating statute, it is a case of substantive ultravirus. Dr. K.C. Joshi. So Dr. K.C. Joshi সাবস্ট্যান্টিভ আল্ট্রাভাইরাসের একটা খুব সুন্দর সংজ্ঞা প্রদান করেছেন এবং সেখানে তিনি বলেছেন যখন কোনো একটা রুল যেটা কিনা অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ারের মাধ্যমে প্রমালগেটেড হয়েছে বা ক্রিয়েটেড হয়েছে, সেই অ্যাডমিনিস্ট্রেটিভ রুলটা তার প্যারেন্ট অ্যাক্ট, যেই অ্যাক্টের মাধ্যমে তাকে এই রুল তৈরি করার ক্ষমতা দেওয়া হয়েছে, সেই প্যারেন্ট অ্যাক্টের পাওয়ারের বাইরে চলে যায়, কিংবা প্যারেন্ট অ্যাক্ট তাকে যতটুকু ক্ষমতা দিয়েছে আইনটা তৈরি করার, সেই আইন তৈরি করার ক্ষমতার বাইরে চলে যায়, তাহলে সেটাকে আমরা বলবো সাবস্ট্যান্টিভ আল্ট্রাভাইরাস। ফর এক্সাম্পল, এমন হতে পারে যে রেলওয়ে অথরিটি যারা আছে, বাংলাদেশ রেল মন্ত্রণালয় যারা আছে, এখন রেল মন্ত্রণালয়কে ক্ষমতা দেওয়া হলো যে বাংলাদেশ রেল আইন যেটা আছে সেই রেল আইনের অধীনে যেই বিধিগুলো আছে, রুলসগুলো আছে, সেগুলো তৈরি করার জন্য। এখন সেটার বাইরে গিয়ে যদি তারা অন্যান্য সরকারি বিষয়েও তারা রুলসটা প্রণয়ন করে বা তৈরি করে যেটা তাদের এখতিয়ারভুক্ত নয়, সেক্ষেত্রে সেটাকে আমরা বলবো সাবস্ট্যান্টিভ আল্ট্রাভাইরাস। If a statute requires certain forms to be observed or certain preliminaries to be completed before delegated powers are exercised, failure to comply with these conditions constitutes the action illegal being ultravirus. This is known as procedural ultravirus, and it has been said by Dr. Hassan. So Dr. Hassan তিনি তার বইতে বলেছেন যে কোনো একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশন, অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ারের যেই এক্সারসাইজ, এই এক্সারসাইজটা যদি কোনোভাবে আইন যেভাবে এটা এক্সারসাইজ করতে বলছে সেভাবে যদি করা না হয়, মানে রুলের যদি কোনো রকম ব্যতিক্রম হয়, তাহলেই সেটাকে আমরা প্রসিজারাল আল্ট্রাভাইরাস বলতে পারি। সো প্রসিজারাল আল্ট্রাভাইরাসটা হচ্ছে অ্যাক্টের মাধ্যমে, কোনো কাজের মাধ্যমে করে, যে একজন সরকারি কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে তুমি একটা কাজ করো, এবং কাজটা করার জন্য প্রসিজার বলা হয়েছে তুমি এইভাবে কাজটা করতে হবে। এখন যদি সে সেই স্পেসিফিক প্রসিজারটা ফলো না করে, তাহলেই কিন্তু সেটা আল্ট্রাভাইরাস হবে। ফর এক্সাম্পল, একজন পুলিশ অফিসার কিন্তু কারো বাড়ি তল্লাশি করতে গেলে তার একটা ওয়ারেন্ট প্রয়োজন হয় ইন জেনারেল। তো সেক্ষেত্রে সে যদি কোনো রকম ওয়ারেন্ট ছাড়াই কোনো একজন ব্যক্তির বাড়িতে প্রবেশ করে তল্লাশি করার জন্য, তাহলে অবশ্যই সেটা আল্ট্রাভাইরাস হবে, যদিও তার এটা কাজের মধ্যেই পড়ে, তার কাজের মধ্যেই পড়ে একজন ব্যক্তির বাড়িতে তল্লাশি চালানো, কিন্তু সেই তল্লাশি চালানোরটারও কিন্তু একটা লিগাল বেসিস থাকতে হবে, তার একটা ওয়ারেন্ট থাকতে হবে, সেই ওয়ারেন্টের ভিত্তিতেই কিন্তু সে সেই বাড়িটা তল্লাশি করবে। কিন্তু সে যদি সেই প্রসিজারটা ফলো না করে, অবশ্যই সেটাকে আমরা বলবো প্রসিজারাল ultravirus. So we have talked about ultravirus in governmental acts, and we know that if a governmental official does something which is beyond his or her power, that act shall be illegal. সেই অ্যাক্টটা কি হবে? ইলিগাল হবে। So ultravirus acts are illegal, de facto illegal. তারা লিগাল কাজ হতে পারে, কিন্তু যেহেতু সেটা প্রসিজার মেনটেন করা হয়নি, সেটাও ইলিগাল হবে। আবার যদি এমন কোনো রুলস তারা প্রমালগেট করে যেটা তাদের প্যারেন্ট অ্যাক্ট বা পার্লামেন্ট যে অ্যাক্টটা তৈরি করেছিল সেই অ্যাক্টের পাওয়ারের বাইরে চলে যায়, সেটাকেও আমরা কিন্তু ইলিগাল বলতে পারবো। সো দিজ আর দ্য ফ্যাক্টস রিলেটিং টু আল্ট্রাভাইরাস। আমাদেরকে অবশ্যই আল্ট্রাভাইরাস সম্পর্কে খুব ভালোভাবে জানতে হবে, এবং সেই আল্ট্রাভাইরাসটার মাধ্যমেই কিন্তু আমাদের এই গভর্নমেন্টাল অ্যাকশন এবং গভর্নমেন্টাল রুলসগুলোকে পর্যালোচনা করতে হবে, দেখতে হবে যে আসলেই সেই গভর্নমেন্টাল রুলসটা সেই প্যারেন্ট অ্যাক্টটাকে ফলো করছে কিনা, কিংবা আসলেই সেই গভর্নমেন্টাল অ্যাকশনটা সেই তার যেই প্রসিজারটা আছে সেই প্রসিজার মেনটেন করে করা হচ্ছে কিনা। সো নাও লেটস টক অ্যাবাউট সার্টেন প্রিভিলেজেস অফ দ্য গভর্নমেন্ট ইন সিভিল সুট। সিভিল সুটের ক্ষেত্রে কিন্তু সরকার কি হয়, কিছু প্রিভিলেজ বা সুবিধা পেয়ে থাকে। কী কী সুবিধা পায় সে বিষয়ে আমরা এখন দেখব। ইন এ কোর্ট অফ ল, দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ এনজয়স সার্টেন প্রিভিলেজেস অ্যাজ আ পার্টি টু এ সিভিল লিটিগেশন। সিভিল লিটিগেশনই কোনো একটা পার্টি হিসেবে সাধারণ জনগণ যেই সুবিধা পায় না, সরকার কিন্তু অনেক ক্ষেত্রে তার থেকে অনেক বেশি সুবিধা পেয়ে থাকে। সেগুলো কী কী? সেকশন 80 ক্লজ সাবসেকশন 1 অফ দ্য সিপিসি। সো 80 সাবসেকশন 1 সিপিসির অর সিভিল প্রসিজার কোড, সেটার একটা প্রিভিলেজ দেওয়া আছে সেখানে, দ্য প্রিভিলেজ অফ নোটিস, নোটিসের প্রিভিলেজ। সো এই প্রিভিলেজটা কি? বিফোর ফাইলিং এ সিভিল সুট এগেনস্ট এ গভর্নমেন্ট অফিসিয়াল ইন রিগার্ড অফ হিজ অর হার অফিসিয়াল ডিউটি, অ্যান অ্যাপিলেন্ট মাস্ট সেন্ড 2 months prior notice to the officer in this regard. তার মানে হচ্ছে কোনো একটা সিভিল ডিসপিউট যদি অ্যারাইজ করে, ফর এক্সাম্পল আমার সাথে যদি আমার নেইবারের কোনো একটা ল্যান্ড নিয়ে ডিসপিউট থাকে, তাহলে আমি কি করব? আমি সাধারণত যেটা করব যে আমি প্রথমে
সংশ্লিষ্ট এলাকার যেই সিভিল কোর্ট আছে সেখানে মামলা দায়ের করবে। মামলা দায়ের করার পর তার কাছে কিন্তু সেই মামলা যে দায়ের হয়েছে সেই সংক্রান্ত নোটিশ দায়ের করার পর যাবে। কিন্তু গভর্নমেন্ট অফিসিয়াল যদি হয়, মানে গভর্নমেন্ট অফিসিয়ালে তার অফিসিয়াল কাজ সংক্রান্ত যদি কোনো বিষয়ে সিভিল কোনো একটা স্যুট করা হয়, আমাকে করতে হয়, তাহলে কিন্তু কি করতে হবে, তাহলে আমাদের প্রক্রিয়া ভিন্ন। আমাদের সেকশন 80 সাবসেকশন 1-ই আমাদেরকে বলছে যে গভর্নমেন্টের কোনো একজন কর্মকর্তার বিরুদ্ধে যদি কোনো সিভিল মামলা করতে হয় যেটা তার কাজ সংক্রান্ত, সে ব্যক্তিগত যেন না, ব্যক্তিগত টাইপের হলে সেটা অন্যরকম, কিন্তু কাজ সংক্রান্ত যদি হয়, তার দায়িত্ব সংক্রান্ত যদি হয়, সেক্ষেত্রে অবশ্যই তাকে 2 মাস আগে একটা নোটিশ দিতে হবে যে আপনার এগেনস্টে কিন্তু আমি সিভিল মামলা করব। দেওয়ার পর সেই নোটিশের পিরিয়ড পার হয়ে যাওয়ার পর তারপর আমি তার এগেনস্টে মামলা করতে পারবো। সো ইউ আর সিইং দ্যাট there is a huge difference between filing a suit against a government official or against a governmental body than filing a suit against a single person. একজন পার্সনের এগেনস্টে করতে গেলে কিন্তু আমি আগে মামলা করব, তারপরে নোটিশ যাবে। আর সেক্ষেত্রে কিন্তু এখন কি দেখছি আমি, যে সরকারি যদি কর্মকর্তা হচ্ছে, তার কাজের সংক্রান্ত কোনো বিষয়ে যদি মামলা করতে হচ্ছে, সেক্ষেত্রে তাকে 2 মাসের প্রায়র নোটিশ অবশ্যই প্রদান করতে হচ্ছে, যেন সে একটা সুযোগ পায় তার কেসটাকে দাঁড় করানোর জন্য। এবং সেখানে যদি কোনো রকম মিটমাট করা যায়, এই মিটমাট করার জন্য কিন্তু সে 2 মাস কমপক্ষে সুযোগটা পাচ্ছে, যেটা অন্যান্য ক্ষেত্রে অন্যান্য সাধারণ ব্যক্তিরা পায় না। সেকশন 82 অফ দ্য সিপিসি অর সিভিল প্রসিজার কোড সেটা বলছে দ্য প্রিভিলেজ অফ এক্সিকিউশন। এক্সিকিউশনের ক্ষেত্রেও প্রিভিলেজ। এক্সিকিউশনটা কি? এক্সিকিউশন হচ্ছে একটা মামলা যখন হলো, মামলার রায় যখন হলো, সেই মামলার রায়ের পরে সিভিল মামলার জন্য আবার এক্সিকিউশনের একটা স্যুট করতে হয়, যে সেই মামলাটাকে এক্সিকিউট করা বা সেই মামলাটা কার্যকর করার জন্য আলাদা একটা ডিক্রি কিন্তু প্রদান করা হয় বা রায় প্রদান করা হয়। ডিক্রি পাসড বাই এ সিভিল কোর্ট ক্যান অনলি বি এক্সিকিউটেড আফটার 3 months হ্যাভ পাসড। তার মানে যখন এক্সিকিউশন ডিগ্রি পাস হয়ে গেল, সাথে সাথেই কিন্তু একজন ব্যক্তির এগেনস্টে সেই বিষয়টা, সেই ডিগ্রিটা কার্যকর হয়েছে। ফর এক্সাম্পল, আমার সাথে আমার নেইবারের জমি নিয়ে বেরো, যে আমার জমি আমার নেইবার দখল করেছে। আচ্ছা ঠিক আছে, মামলা করলাম। মামলা করার পর আদালত রায় প্রদান করলো যে হ্যাঁ এই জমিটা আমার, এবং পরবর্তীতে আমি যখন এই ডিগ্রি এক্সিকিউশনের অ্যাপ্লিকেশন দিলাম কোর্টের কাছে, তখন সেই অ্যাপ্লিকেশনের ভিত্তিতে কোর্ট এই রায়টা প্রদান করলো, এক্সিকিউশন ডিগ্রিটা প্রদান করলো যে হ্যাঁ তাকে তার জমিটা বুঝিয়ে দেওয়া হোক, মানে আমাকে যেন আমার জমিটা পুলিশ বুঝিয়ে দেয়। সো এই যে বুঝিয়ে দেওয়ার যে রায়টা, এটা কিন্তু সাথে সাথেই কার্যকর হবে। আমি সাথে সাথে পুলিশের কাছে গিয়ে বলতে পারবো যে হ্যাঁ আপনারা এসে আমার জমিটা আমাকে বুঝিয়ে দেন। এখন গভর্নমেন্টের এগেনস্টে যদি হতো, এমন যদি হতো যে একজন সরকারি কর্মকর্তা তার নিজের সরকারি কাজের অংশ হিসেবে আমার জমিটা দখল করেছে, তখন কিন্তু এই ডিগ্রিটা কার্যকর হতে 3 মাস আমাকে অপেক্ষা করতে হতো। যে সিভিল কোর্ট একটা রায় দিয়েছে, ডিক্রিও প্রদান করেছে যে না তাকে তার জমিটা দিয়ে দেওয়া হোক, তারপরেও কিন্তু 3 মাস আমাকে অপেক্ষা করতে হবে, তারপরে সেটা এক্সিকিউশন করা যাবে। সো এই ইন দ্য মেইন টাইম কিন্তু সরকারি কর্মকর্তা এবং সরকারি অফিসের হাতে অনেক ধরনের সময় থাকবে যে তারা এটাকে মিটমাট করতে পারবে, কিংবা তারা অন্য কোনো অ্যাকশন বা প্রসিজার গ্রহণ করতে পারবে। দেন অর্ডার 27 রুল 8A। সো অর্ডার 27 রুল 8A অফ দ্য সিভিল প্রসিজার কোড আরেকটা সিকিউরিটি দিচ্ছে, দ্য প্রিভিলেজ অফ সিকিউরিটি। The government should not be required to provide security. গভর্নমেন্টকে কখনোই কোনো রকম সিভিল স্যুটের ক্ষেত্রে সিকিউরিটি প্রদান করতে হয়। এখন সিকিউরিটিটা কি? সিকিউরিটি বলতে আমরা সাধারণ অর্থে বুঝে থাকি কি? নিরাপত্তা। কিন্তু সিভিল প্রসিজার কোড অনুযায়ী বা সিভিল মামলার সিকিউরিটি কিন্তু ভিন্ন। সিকিউরিটি ইন সিভিল স্যুট ইজ অ্যান অ্যামাউন্ট অফ মানি হুইচ মাস্ট বি ডেপোজিটেড টু দ্য কোর্ট বাই এ পার্টি অ্যাজ আ মিনস অফ প্রোটেকশন। সো দুই পক্ষ যখন একটা সিভিল একটা মামলায় আসে আদালতের সামনে, তখন কিন্তু এক পক্ষ ধারণা করতে পারে যে হ্যাঁ এই ব্যক্তি মামলায় আসছে ঠিকই, কিন্তু যতদিনে মামলাটা শেষ হবে ততদিনের মধ্যে সে কিন্তু জমি জমা সব কিছু বিক্রি করে দিয়ে কিন্তু কী করতে পারে, সে হঠাৎ করে উধাও হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে সে যেন হঠাৎ করে উধাও না হয়ে যায়, তার জন্য একটা সিকিউরিটি মানি সে আদালতের কাছে অ্যাপ্লাই করতে পারে যে না এই ব্যক্তির কাছে যেহেতু আমি এত টাকা পাই এবং আমি জিতবো, সেহেতু একটা নির্দিষ্ট অঙ্কের টাকা সে যেন আদালতে জমা রাখে, আমিও জমা রাখবো, সেও জমা রাখবে। এই যে জমা রাখার বিষয়টা, এটা আদালতের কাছে সিকিউরিটি মানি হিসেবে থাকে, যে ওই ব্যক্তি যদি পরবর্তীতে নাও পাওয়া যায়, যদি না আসে, তাহলে সেই মানিটা সে হারাবে। সো এই সিকিউরিটিটা গভর্নমেন্টকে কখনোই প্রদান করতে হয় না, কিন্তু সেটা প্রদান করতে হয় একজন সাধারণ ব্যক্তিকে। And lastly, we are seeing section 123 and 124 of the Evidence Act 1872. 1872 সালের আমাদের এভিডেন্স অ্যাক্ট যেটা রয়েছে, সেই এভিডেন্স অ্যাক্টটা বেসিক্যালি কাজ করে হচ্ছে আমাদের আদালতে যখন কোনো পক্ষকে কোনো একটি তথ্য প্রমাণ উপাত্ত এগুলো
দিয়ে তার কেসটাকে প্রমাণ করতে হয়। মানে কেসটা প্রমাণ করার জন্য যে এভিডেন্সগুলো দরকার বা যে তথ্য উপাত্তগুলো দরকার সেগুলো সংক্রান্ত বিষয়ে কাজ করে হচ্ছে আমাদের এভিডেন্স অ্যাক্ট। এবং এভিডেন্স অ্যাক্টের 123 এবং 124 নম্বর সেকশন, এই সেকশনগুলো কিন্তু গভর্নমেন্টকে কিছু প্রিভিলেজ দিচ্ছে যেন গভর্নমেন্টের অফিস কিংবা গভর্নমেন্টের কোনো অফিসিয়াল কোনো একটা অফিসিয়াল ডকুমেন্ট উইথহোল্ড করে রাখতে পারে বা সেটা আদালতের সামনে সে দেখাতে বাধ্য নয়, এমন একটা বিষয়। A government officer can refuse to produce documents or testify before the court of law if such evidence is related to state affairs or public interest. So government officer একজন অফিসার তিনি আদালতের সামনে কোনো বিষয় টেস্টিফাই বা সাক্ষ্য প্রদান করতে অপারগতা জানাতে পারেন। আবার তিনি কোনো ডকুমেন্ট আদালত যদি চায় সেক্ষেত্রে সেটা রিফিউজও করতে পারেন। বাট গ্রাউন্ডটা হতে হবে যে সেটা পাবলিক ইন্টারেস্টের সাথে জড়িত এবং সেটা হচ্ছে স্টেট অ্যাফেয়ার্সের সাথে জড়িত, যেটা রাষ্ট্রীয় গোপনীয় বিষয়। সো এই ধরনের রাষ্ট্রীয় গোপনীয় বিষয়টা হচ্ছে ব্ল্যাঙ্কেট টার্ম। ব্ল্যাঙ্কেট টার্মটা ইউজ করে কিন্তু সরকারি কর্মকর্তারা কিন্তু কী করতে পারে, আদালতের যেই লিগাল প্রসেসটা আছে সেই লিগাল প্রসেসটাকে ভায়োলেট করতে পারে এবং সেই ভায়োলেট করার অপরচুনিটি আমাদের এভিডেন্স অ্যাক্টের মাধ্যমে কিন্তু দিয়ে দেওয়া রয়েছে। সুতরাং একজন সরকারি কর্মকর্তাকে তার দায়িত্ব সংক্রান্ত বিষয়ে তাকে দায়ী করাটা কিন্তু খুব কঠিন একটা বিষয়, কারণ আমাদের বিভিন্ন আইন কানুন যেগুলো রয়েছে সেগুলো সরকারি কর্মকর্তাদের প্রতি এতটাই বায়াসড, এতটাই এমনভাবে তৈরি করা হয়েছে যেন সরকারি কোনো কর্মকর্তা কোনোভাবেই কোনো রকম মামলায় যেন তাকে দায়ী না করা যায় কিংবা তাকে দোষী সাব্যস্ত না করা যায় যদিও সে অপরাধ করে থাকে। সো আমাদেরকে এই বিষয়গুলো নিয়ে কিন্তু ভাবতে হবে যে কীভাবে রুলগুলোকে আধুনিকায়ন করা যায়, কীভাবে রুলগুলোকে আরও বেশি ইকুয়াল করা যায়। So this is the end of our today's lecture. I hope you have understood the lecture contents, and if you face any problem, please feel free to comment in the comment section, and I encourage you all to participate more in the comment section of our weeks. And if you face a further problem, I will be there to discuss about the problem, and you can also email me. So thank you all. I hope to see you in the next lecture.